আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের আর কয়েকদিন বাদেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দাখিল নবম শ্রেণী তোমরা যারা রয়েছ, তো তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য তোমরা যে গত অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে সে সময় তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, লাইভ ক্লাস ছিল। এবারও ইনশাল্লাহ থাকবে, তো তোমাদের সাজেশনগুলো দিব ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে আমরা। তো আজকে তোমাদের সাথে বাংলা যে সাহিত্য বইটা রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র যে বইটা আছে, এই বইটা নিয়ে তোমাদের সাথে ক্লাস থাকবে ইনশাল্লাহ। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি বলতে পারি যারা তোমরা আজকে ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের ক্লাসটা একটু দীর্ঘ হতে যাচ্ছে। কারণ আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষায় কোন কোনগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি সব কিছু নিয়ে আলোচনা করব এই তোমাদের মেইন বই থেকে। তাই আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি আবারও বলছি ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, যদি তোমরা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আমি অবশ্যই বলতে পারি তোমরা বাংলা প্রথম পত্রে বা বাংলা সাহিত্য এই বইটাতে 80-র উপরে নাম্বার পাবে। তো প্রথমে আমি চলে যাব তোমাদের বাংলা প্রথম পত্রের যে সূচিপত্রটা রয়েছে এই সূচিপত্রে চলে যাব। প্রথমেই দেখো তোমাদের যে বইটা রয়েছে এই বইয়ের যে সূচিপত্রটা যদি আমরা লক্ষ্য করি যে তোমাদের এবার বার্ষিক পরীক্ষার জন্য কোন কোনগুলো পড়তে হবে। তোমাদের এবার বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে হলো, বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে গদ্যগুলো যেগুলো রয়েছে। গদ্য মানে আমরা জানি যে গল্প। বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে পল্লী সাহিত্য। এই যে এই পল্লী সাহিত্য, এই যে এটা পড়তে হবে। আমি দেখাচ্ছি, দাগ দিব না কারণ আমার সবসময় ক্লাস করতে হয়, ঠিক আছে। এই দেখো পল্লী সাহিত্যটা তোমাদের এটা দাগ দাও। গদ্যর জন্য পড়তে হবে পল্লী সাহিত্য পড়তে হবে। তারপরে পড়তে হবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পড়তে হবে নিম গাছ। তারপরে পড়তে হবে উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন মাত্র 4টা। আমি আবারও বলছি, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে গল্প, উপেক্ষিত শক্তির উদ্বোধন, নিম গাছ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পল্লী সাহিত্য। এই 4টা পড়লেই তোমরা বার্ষিক পরীক্ষা এই 4টা থেকে থাকবে। এবং অন্যদিকে আমরা যদি তোমাদের কবিতাগুলো দেখি, কবিতাগুলো যেগুলো পড়তে হবে সেগুলো হলো তোমাদের কবিতাগুলো যেগুলো রয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। কবিতা তোমাদের পড়তে হবে এই বার্ষিক পরীক্ষার জন্য উমর ফারুক, ঠিক আছে। বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে উমর ফারুক, এই যেটা, ঠিক আছে। উমর ফারুক পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য কবিতা। এবং সেই দিন এই মাঠ এটা পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। এবং যাব আমি তোমার দেশে এটাও পড়তে হবে। এবং আমার দেশ, এই যে আমার দেশ, মোট 4টা। আমার দেশ, সেই দিন এই মাঠ, যাব আমি তোমার দেশে, উমর ফারুক, এই 4টা কবিতা পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। মূল কথা হলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, দেখো প্রথমে 4টা গদ্য দিয়েছি, মানে 4টা গদ্য হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং হলো তোমার পল্লী সাহিত্য। এবং কবিতাগুলো দিয়েছি যে মানুষ, উমর ফারুক, সেই দিন এই মাঠ, যাব আমি তোমার দেশে, আর আমার দেশ, না দুঃখিত মানুষ হবে না, উমর ফারুক, সেই দিন এই মাঠ, যাব আমি তোমার দেশে এবং আমার দেশ। এই যদি আমরা মাত্র 4টা গল্প বা গদ্য যে বলেছি, 4টা গদ্য এবং 4টা কবিতা যদি পড়ি আমরা বার্ষিক পরীক্ষা কিন্তু 100% কমন পাবো। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমরা এখন মূল ক্লাসে চলে যাব। আমি প্রত্যেকটা গদ্য এবং প্রত্যেকটা পদ্যই আজকে দেখাবো। যে গদ্যগুলো তোমাদের বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো দেখানোর চেষ্টা করবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্ন, সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই চলে যাব যে পল্লী সাহিত্য, ঠিক আছে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় সকলে চলে যাও। পল্লী সাহিত্য, এই যে পল্লী সাহিত্য, দেখো এই পল্লী সাহিত্য থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকতে পারে আমি তোমাদেরকে বলবো, কারণ সবটা তো এখানে পড়ানো একদম সম্ভব নয়, কারণ যেহেতু আমি পুরা ক্লাসটার মাধ্যমে তোমাদের সাথে আজকে বাংলা বইটা শেষ করে দিব। তো তোমাদের সাথে আমি বলবো যে একটু ধৈর্য সহকারে দেখো, আমি তোমাদেরকে বুঝাবো কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে, ঠিক আছে।
যেমন পল্লী সাহিত্য, এই গল্পটা পড়ার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে প্রথমেই যে লেখক পরিচিতিটা রয়েছে, সেই লেখক পরিচিতিটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এখানে বিশেষ করে যেমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে এখানে, এটা দাগ দিবে। এবং এখানে আর একটু দাগ দিতে হবে তার মৃত্যু সালটা। এবং এখানে দেখো যে একটা বিষয় রয়েছে, আমি দাগাবো না, তোমরা একটু দেখো। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ উল্লেখযোগ্য গ্রন্থ। ঠিক আছে, তার উল্লেখযোগ্য গ্রন্থ যদি বলে তাহলে আমাদের বলতে এটা কিন্তু শিখতে হবে এটার জন্য। এবং আরেকটা দেখো প্রশ্ন হবে এখানে, গুরুত্বপূর্ণ বিষয়। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। ঠিক আছে, মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিলেন? ভাষাবিদ ছিলেন। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমি তোমাদেরকে দেখাবো যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকতে পারে। তোমরা অনেকেই ভয় পাও বাংলা প্রথম পত্র নিয়ে যে কীভাবে আসলে আনসার করব। যেমন এই পল্লী সাহিত্য গল্পটা আমরা এখানে দেখছি, যে পল্লী সাহিত্য গল্পের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গল্পটা যখন পড়বা, এই সর্বোচ্চ আমি বলবো তুমি যদি কখনোই এই গল্পটা না পড়ে থাকো, তোমার সর্বোচ্চ এই গল্পটা 3 থেকে 4 বার পড়লেই যথেষ্ট। মাত্র 4 বার রিডিং পড়বা। আমি রিডিংয়ের যে সিস্টেমটা সেটা হলো, প্রথম যখন তুমি পড়ার সময় অবশ্যই তোমাকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। দ্বিতীয়বার পড়ার সময় তুমি দাগাবে না, ভালো করে পড়বা। তৃতীয়বার যখন পড়ার সময় তোমাদেরকে যখন 2 বার তুমি পড়তে পারবা, পড়ার পরে কিন্তু তুমি বুঝতে পারবা যে কোন লাইনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো তৃতীয়বার পড়ার সময় তুমি অবশ্যই আন্ডারলাইন করে নিবা যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন এখানে দেখো আমি যদি এখানে একটু দেখি, শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন। তো যেমন তুমি 2 বার পড়ার পর কিন্তু তুমি যখন এটা পড়বা তোমার কাছে খুব ইজি মনে হবে যে এটা একটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তুমি সাথে সাথে এভাবে আন্ডারলাইন করে দিবা। এবং চতুর্থবার পড়ার সময় কি করবা, তুমি শুধু আন্ডারলাইনগুলো ভালো করে দেখবা, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। আর আজকে সরাসরি আমি বই থেকে পড়াচ্ছি, কারণ তোমাদের অনেকের হয়তো গাইড থাকে না, ঠিক আছে, সে কারণে কিন্তু আমি বই থেকে পড়াচ্ছি, যাতে তোমাদের এই কথাটা না বলতে হয় যে তোমাদের বই নেই। ঠিক আছে, তো এইভাবে পড়বা। এখন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমন দেখো এখানে কিছু ইংলিশ কথা রয়েছে, ঠিক আছে, ইংলিশ কথাগুলো একটু আন্ডারলাইন করে নিবা। এই যে কথ্য রূপগুলো রয়েছে, এই কথ্য রূপগুলো দেখবা, কারণ আমি পুরোটা ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি এগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদেরকে অবশ্যই যে শব্দার্থ টিকাগুলো রয়েছে এই শব্দার্থ টিকাগুলো দেখতে হবে, ভালো করে এগুলো মুখস্থ করার চেষ্টা করবা যারা পরীক্ষায় ভালো করতে চাও। এবং দেখো মনসুর বয়তি, আলিবাবা ও 40 দস্যু, এগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। যদি এগুলো ভালো করে না বুঝো তোমরা, ঠিক আছে, তখন কিন্তু তোমরা সৃজনশীলটা লিখতে পারবা না। সৃজনশীল লেখার জন্য অবশ্যই এইগুলো ভালো করে বুঝতে হবে। এগুলো মুখস্থ করার কিছু না, যখন তুমি ভালো করে পড়বে অবশ্যই কিন্তু এগুলো তুমি বুঝতে পারবে এবং পরীক্ষায় সৃজনশীল কিন্তু আনসার করতে পারবে। এখন দেখো এই যে পাঠ পরিচিতিটা রয়েছে, এই পাঠ পরিচিতিটা তোমাদেরকে দেখো এই যে পাঠ পরিচিতিটা আছে, পাঠ পরিচিতিটা দেখো 1838 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের 11শ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা। এই সম্মেলনের সভাপতি হিসেবে তিনি অভিভাষণ দেন। তারাই পূর্ণ লিখিত রূপ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি। কিসে পূর্ণ এটা তোমাদের অবশ্যই আন্ডারলাইন করতে হবে। আমি আগে বলেছি আমি আন্ডারলাইন করব না, কারণ আমার সবসময় ক্লাস নিতে হয় বইগুলো থেকে। যদি প্রত্যেকটা ভিডিওতে আন্ডারলাইন করি পরে হয়তো আর আমি সবটাই আন্ডারলাইনই থাকবে আর কি। এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। যেমন এই যে এগুলো যে উত্তরগুলো রয়েছে, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে অতল গর্বে তুলে যাচ্ছে কি, উপকথা, প্রবাদ, পল্লী গান, ছড়া, ঠিক আছে। এগুলো তোমাকে যখন এগুলো তোমরা ভালো করে পড়বা তখনই কিন্তু তোমরা এগুলোর উত্তরটা দিতে পারবা, ঠিক আছে। দেখো সরস প্রাণের জীবন্ত উৎস কি, দেখো একটা সৃজনশীল দিয়েছে, সরস প্রাণের জীবন্ত উৎস কি, ঠিক আছে। তো আমি একটা কথা তোমাদেরকে বলি, যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে বসে দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো, একটা জিনিস মাথায় রাখবা, যারা একটা গল্প তোমরা পড়ার পরে যে পিছনে একটা সৃজনশীল কি 2টা সৃজনশীল তোমাদের বইয়ের পিছনে থাকবে, বেশি না। এই যে সৃজনশীলটা থাকবে, ক নাম্বারটা হয়তো তোমরা খুব সহজে পারবে, কিন্তু খ, গ, ঘ নাম্বারটা যে রয়েছে এই 3টা উত্তর দিতে যখন তোমরা অনায়াসে দিতে পারবা তখনই তোমাদের বুঝতে হবে বেশি না একটা সৃজনশীল। এই বইয়ের সৃজনশীলটা যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো তার মানে কি তোমার এইটা থেকে যতই সৃজনশীল কঠিন আসুক তুমি আনসার করতে পারবে। কারণ খ, গ, ঘ এই যে 3টা প্রশ্ন থাকে, এই 3টা
প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো করা হয় এটা কিন্তু সম্পূর্ণ যদি তুমি পরীক্ষায় বা এটা যদি আনসার করতে পারো তার মানে কি তোমার সম্পূর্ণ গল্পটা ধারণা থাকতে হবে, তা না হলে তুমি কিন্তু পারবে না। তো আমরা এতক্ষণ পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা নিয়ে। আমরা যে 4টা গদ্যর কথা বলেছি, এখন আমরা দেখব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদ্যটা কিভাবে পড়তে হবে। দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে একটা সৃজনশীল কম হলেও থাকবে, এটা 100% একটা কি দুইটাও থাকতে পারে এখান থেকে সৃজনশীল। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে 29শে ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলার বাজদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগী আন্দোলনে যোগদান করেন এবং এখানে লেখাপড়ার সমাপ্তি ঘটে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হতে পারে, এটা ভালো করে দাগিয়ে নাও। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি, দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। এগুলো একটু ভালো করে দাগিয়ে নিবা, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এবং তার মৃত্যু সালটা একটু ভালো করে দেখবা। এবং দেখো এই গল্পটা তো আমি আগেই বলেছি, প্রত্যেকটা গল্প এখানে পড়ে তোমাদেরকে বোঝানোর একদম সময় নেই, তো তারপরেও দেখো এখানে তোমাদেরকে যেভাবে বুঝতে হবে। আমি আগে বলেছি প্রথমবার তোমরা গল্পটা পড়বা, দ্বিতীয়বারও পড়বা, তৃতীয়বার পড়ার সময় অবশ্যই ভালো করে আন্ডারলাইন করতে হবে, যাতে করে তোমরা পরীক্ষার আগে শুধু আন্ডারলাইনগুলো পড়লেই তোমরা যাতে বুঝতে পারো। যেমন এখানে দেখো আমি শুধু একটা সিম্পল তোমাদেরকে দেখাচ্ছি। হযরত আবু বকরের গম্ভীর উক্তিটি সকলেই চৈতন্য হইল। দেখুন কার গভীর উক্তিটি সকলে চৈতন্য হইল, উত্তরটা কি হবে? হযরত আবু বকরের। ঠিক আছে, এভাবে দাগিয়ে যখন তুমি সবটা কমপ্লিট করতে পারবা অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় ভালো ফলাফলের আশা করতে পারো। ঠিক আছে, এভাবে সবটা তোমরা পড়ে নিতে হবে। এবং দেখো তোমাদেরকে অবশ্যই আমি বলেছি শব্দার্থ টিকাগুলো দেখবি একটু ভালো করে। এবং দেখো এখানে পাঠ পরিচিতিটা রয়েছে, যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পের পাঠ পরিচিতিটা এখানে আছে। আমরা একটু পাঠ পরিচিতিটা দেখি, তোমরাও একটু বুঝতে পারবে তাহলে। কারণ তোমরা যে আমি আগে বলেছি ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, আমি সম্পূর্ণ বাংলা বইটা তোমাদের যে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো, যে 4টা গল্প 4টা পদ্য 4টা গল্প 4টা কবিতা, এই 4টা গল্প 4টা কবিতা থেকে তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমি পাঠ পরিচিতিটা বলছি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। ভেরি ভেরি আমি একটু দাগিয়ে দিলাম, এটা মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা ক নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা এমসিকিউ বলো, এটা কিন্তু থাকতে পারে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলীর মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তাই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য থেকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। দেখো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, আমি যদি এটার সারসংক্ষেপটা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষ ছিলেন, অর্থাৎ তিনি সাধারণভাবে সবসময় চলাফেরা করতেন। তিনি যে দুজাহানের বাদশাহ, তিনি কিন্তু কখনোই সেটা নিজের মধ্যে আনেননি বা প্রকাশ করেননি, তারপরেও তিনি সকলের সাথে মিলেমিশে থেকেছে। ঠিক আছে, এটার মূল ভাবটা কিন্তু এটাই হচ্ছে, তার সাধনাতে কল্যাণচিন্ত বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। ঠিক আছে, শোককে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের দৈনিক সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়। ঠিক আছে, এটা হলো মূল পাঠ পরিচিতিটা, তোমরা ভালো করে পড়বা। আমি আগে বলেছি তোমাদের সাথে মূলত আজকে ক্লাসটি কিভাবে তোমরা পড়লে, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো বলছি, কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো করে যাতে A+ পেতে পারো, অর্থাৎ 80-র উপরে নাম্বার পা বাংলাতে, সে কারণে আজকে ভিডিওটি আমার। এছাড়াও তোমরা পরীক্ষার আগে কিন্তু সাজেশান পাবে, বাংলা না, প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমরা সাজেশান দিব, শুধু বাংলা না। দেখো ক নাম্বার একটা সৃজনশীল এসেছে, যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্পটা আমরা পড়লাম, এখানে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? এটা ইজি প্রশ্ন, আমরা সকলে জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কুরাইশ বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। সুমহান প্রতিশোধ বলতে কি বোঝায়? আমি আগেই বলেছি, যখন তোমরা যে গল্পটা পড়বা তোমাদের গাইড ফলো করতে হবে না,
তোমরা গল্পটা পড়ার পর যদি তোমরা দেখো যে পিছনের যে গল্পের সৃজনশীলতা থাকবে সেটা যদি আনসার করতে পারো, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে নির্দ্বিধায়। আমি এতটুকু বললাম, ঠিক আছে? কারণ গ আর ঘটা লেখা মানে যে সারা গল্পটা সম্পর্কে ধারণা থাকা, সারাটা গল্পটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু গ আর ঘটা তোমরা উত্তর দিতে পারবে, অন্যথায় কিন্তু পারবে না। তারপরে দেখবো আমরা নিম গাছ। এই যে নিম গাছ বনফুলের, এই বনফুলের নিম গাছটা আমাদের দেখতে হবে। বনফুল সম্পর্কে যদি আমি একটু তোমাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটা তোমাদের এবার পাঠ্য হয়েছে। তোমাদের আগে যারা দাখিল পরীক্ষা দিয়েছে 2025 সালে তাদের কিন্তু নিম গাছটা ছিল না, এটা তোমাদের নতুন করে যুক্ত হয়েছে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা। তো প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে দাগিয়ে নাও যে বলাই চাঁদের প্রকৃত নাম কি, প্রকৃত বলতে আর কি আসল নাম কি। বনফুল কিন্তু এটা মূলত তার সাহিত্যিক একটা নাম, ঠিক আছে? এটা দাগিয়ে নাও, তার জন্মটা দাগাতে হবে। বনফুলের পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, এটা দরকার নেই, এটা প্রয়োজন নেই। এটা দেখো, এখানে এটা গুরুত্বপূর্ণ। 1918 সালে শনিবারের চিঠিতে বঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। 1918 সালে কিভাবে, এটা দাগাতে হবে, দেখবা। এবং মৃত্যুবরণটা দেখতে হবে, তার কিছু কাব্যগ্রন্থ বা যে তিনি পুস্তকগুলো লিখেছে এগুলো তোমরা একটু দেখে নিবা। যেমন কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো শিলে পিষছে কেউ। তো এইটা আমি সবটা পড়বো না, এখানে যেভাবে তোমাদের পড়তে হবে সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেউ ছালটা ছিঁড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, তোমাদের পরীক্ষা এটা এইভাবে থাকতে পারে, এমসিকিউ বা সংক্ষিপ্ত আসটা বা সৃজনশীলে ক নাম্বারে, যে কেউ ছালটা ছিঁড়িয়ে নিয়ে কি করছে, উত্তরটা কি হবে, যে সিদ্ধ করছে। তো এভাবে কিন্তু আমি যেভাবে বললাম যে কেউ বা ভাজছে গরম তেলে, আসতে পারে কেউ বা কিসের মধ্যে ভাজছে, উত্তরটা কি হবে, গরম তেলে ভাজছে। তো এইভাবে তোমরা তো এটা সম্পূর্ণভাবে পড়ে নিবে, ঠিক আছে? আসলে একটু বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, যে কারণে একটু ঠান্ডাও লেগে আছে আমার কয়েকদিন যাবত, একটু চা খেতে হচ্ছে আর কি। তো দেখো, তোমাদের অবশ্যই আমি একটু আগে বলেছি তোমাদেরকে শব্দার্থ টিকাগুলো তোমাদেরকে দেখতে হবে। আর আমার যেহেতু যেহেতু আমি নতুন ইউটিউবার, মানে নতুন ক্লাস নিচ্ছে, আমার তেমনভাবে আর কি বোর্ড নেই, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে করার চেষ্টা করব, সেই কারণে কিন্তু এভাবে খাতা থেকে তোমাদেরকে করাতে হচ্ছে, ঠিক আছে? তোমরা ভালো করো ইনশাল্লাহ, এটাই আমার আশা। আমি আগে বলেছি যে তোমাদের শব্দার্থ ও টিকা এগুলো একটু ভালো করে দেখতে হবে। এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কিন্তু করা হয় শব্দার্থ থেকে, এগুলো ভালো করে দেখবে। এবং পাঠ পরিচিতিটা দেখো, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের বনফুল ও অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প, এটা ভালো করে দাগে একদম পড়ে নিবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা তারপরে চলে যাব উপেক্ষিত শক্তির উদ্বোধন, ভেরি ইম্পর্টেন্ট একটা। উপেক্ষিত শক্তির উদ্বোধন যে গল্পটা রয়েছে এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এখান থেকে তোমাদের পরীক্ষায় শক্ত কিন্তু প্রশ্ন থাকবে। তো আমি প্রথমে কবি পরিচিতি, অর্থাৎ উপেক্ষিত শক্তির উদ্বোধনটা কাজী নজরুল ইসলাম লিখেছে, তার সম্পর্কে একটু তোমরা এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা দাগিয়ে পড়ে নিবা। তারপরও আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে দিচ্ছি কাজী নজরুল সম্পর্কে। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1899 খ্রিস্টাব্দে 24শে মে। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? এটা তোমাদের ভেরি আমি বলবো যে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, কারণ কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি, এটা আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। ছেলেবেলায় তিনি লিটো গানের যুগ দিয়েছিলেন, এটা তোমাদের তাকাতে হবে। তিনি ময়মনসিংহ ত্রিশাল থানা ধরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন, এটাও তোমাদের বুঝতে হবে। 1917 সালে তিনি সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় আসতে পারে করাচি কত সালে গিয়েছিল, উত্তর হবে 1917 সালে। কিভাবে গিয়েছিল সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগদান করে কিন্তু তিনি গিয়েছিলেন, এটা তোমাদেরকে ভালো করে জানাতে হবে। এখন যে তার কাব্যগ্রন্থগুলো রয়েছে, বিশেষ করে কাজী নজরুলের কাব্যগ্রন্থগুলো রয়েছে ভালো করে তোমাদের একদম মুখস্থ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। দেখো এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমানে হতে হবে তাদের সবার সমান। রবীন্দ্রনাথের একটা কথা কিন্তু কাজী নজরুল ইসলাম তার উপেক্ষিত শক্তির উদ্বোধন যে রয়েছে গল্পটা, সেই গল্পটাই কিন্তু এটা রবীন্দ্রনাথের একটা উক্তি কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি বোঝা গেল, যে কাজী নজরুল ইসলাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করত, ঠিক আছে? এখানে দেখো, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিন আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না,
যার উপর আমার 10 আনা নির্ভর করিতেছে। যেমন আমি আগে বলেছি তোমাদের কিভাবে দাগাতে হবে, যেমন কাদের উপর 10 আনা শক্তি নির্ভর করিতেছে। এটা মূলত কিন্তু যে যারা নিচু প্রজাতির লোক মানে যারা কষ্ট করে কাজ করে তাদেরকে কিন্তু বোঝাচ্ছে। এটা তোমাদেরকে সম্পূর্ণ দেখানো আসলে সম্ভব না। তারপরে যদি তোমরা কমেন্টে জানাও যে তোমরা প্রত্যেকটা গল্প ভালো করে বুঝতে চাও, প্রত্যেকটা গল্প তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, নো প্রবলেম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে যে ভিডিওটার শুরুতে আমি আগে বলেছি ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তোমাদের সম্পূর্ণ যে 4টা গদ্য অর্থাৎ 4টা গল্প এবং 4টা কবিতা নিয়ে আলোচনা করব। সেই কারণে কিন্তু আমি এত বিস্তারিত আলোচনা করছি না। কিভাবে পড়তে হবে, কোনটা কিভাবে করতে হবে, যেভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সেটা কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বে। আমি এটা যেহেতু আরও ক্লাস নিতে হবে তোমাদের পরে, যারা 10-এ পড়ে, যারা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাস করাতে হবে, যে কারণে কিন্তু আমি বইয়ের মধ্যে কোনো দাগাচ্ছি না, ঠিক আছে। দেখো এখানে এই যে সৃজনশীলটা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিবা, উপেক্ষিত শক্তির উদ্বোধনে পাঠ পরিচিতিটা একটু দেখে নিবা। তো আমি যদি প্রথম সৃজনশীলটা দেখো, ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়। ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়, যে পর্যন্ত তোমরা এটা খুঁজে না পারবে, যে পর্যন্ত তুমি নিজে আনসার না করতে পারবে, কোনো জায়গায় না দেখে, গাইডে না দেখে, ঠিক আছে, এই যে পর্যন্ত এই সৃজনশীলটা তোমরা আনসার না করতে পারবে, গাইড থেকে করতে হবে না, শুধু তোমার গাইড থাকলে থাকুক, না থাকলে না থাকুক, কোনো সমস্যা নেই। যে পর্যন্ত তুমি এটা ভালো করে সলভ না করতে পারবে সে পর্যন্ত তোমার গল্পটা ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে আরেকটা মাস্ট গুরুত্বপূর্ণ বিষয়। যে সময় দেখবে যে তুমি ক খ গ ঘ সম্পূর্ণ সৃজনশীলটা উত্তরটা দিতে পারছো, সেই সময় তোমার বুঝতে হবে যে আমি সম্পূর্ণ গল্পটা ভালো করে বুঝতে পেরেছি, পরীক্ষায় আসলে আনসার করতে পারবো, ঠিক আছে। যে কারণে একটা সৃজনশীলে যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো তোমার জন্য এটাই কিন্তু ইনাফ বা যথেষ্ট। তো আমরা তোমাদের যে 4টি গদ্য আমরা বলেছি, 4টি গল্প কিন্তু দেখো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, দুঃখিত, বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ছিল পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করেছি, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করেছি, নিম গাছ নিয়ে আলোচনা করেছি, উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে প্রত্যুপকার, দুঃখিত, এখন আমরা দেখব কবিতা, ঠিক আছে। তোমাদের এবারে পরীক্ষা যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো আমরা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, কবিতাগুলো আসলে কিভাবে পড়তে হবে। অনেকে হয়তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখছো, আমি আশা করি ক্লাসটা দেখার মাধ্যমে তোমার অনেক অভিজ্ঞতা হবে, কিভাবে পড়তে হবে সেটার একটা অভিজ্ঞতা হবে, যে কারণে বলবো একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। উমর ফারুক, হ্যাঁ, শুধু ক্লাস করানোর জন্য বইটা নতুন কালেক্ট করেছে। এই যে উমর ফারুক, এই কবিতাটা তোমাদের পরীক্ষায় এবার থাকবে, ঠিক আছে। এই কবিতাটার থাকবে বলতে আর কি, কবিতা কিন্তু কখনো তোমাদের পরীক্ষায় আসে না মুখস্থ লেখার জন্য, কিন্তু কবিতা থেকে তোমাদের সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। যে কারণে এই কবিতাটা তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। যেমন উমর ফারুক কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের লেখক পরিচিতি এখানে দেওয়া নেই, কারণ এর আগে আমরা পেয়েছি, যে কারণে এখানে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তো তিমির রাত্রি আসার আজান শুনি দূর মসজিদে, তো কিভাবে পড়বে শুধু আমি 2টা লাইন থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, পরীক্ষায় আসতে পারে যে এশার আজান কখন শুনে, উত্তর হবে যে দূর মসজিদে এশার আজান শুনে, ঠিক আছে, এটা বুঝতে হবে। প্রিয় হারা কার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে, প্রিয় হারা কার কান্নার মতো এই বুকে আসিয়া বিধে আমিরুল মুমিনিন। এভাবে ভালো করে পড়ে পড়ে, যেভাবে বললাম যে তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, যে পরীক্ষায় আসতে পারে কোন মসজিদে আজান শুনি এশার, উত্তর হবে দূর মসজিদে। এভাবে সম্পূর্ণ কবিতাটা তোমরা বুঝে বুঝে পড়বা, আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ এখন তোমরা ক্লাস 9-এ পড়ো, এতটুকু তোমাদের বোঝার ক্ষমতা হয়েছে যে কোনটা দাগাতে হবে, কোনটা পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে। তারপরে তোমরা অবশ্যই একটু যে শব্দার্থ টিকাগুলো রয়েছে আমি একটু আগে বলেছি সেগুলো একটু দেখবে, এবং পাঠ পরিচিতিটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। পাঠ পরিচিতিটা যে দেখো, যে পাঠ পরিচিতিটা রয়েছে, আমি যদি একটু পাঠ পরিচিতিটা তোমাদেরকে দেখাই। উমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিনজির কাব্য থেকে সংকলিত হয়েছে, ঠিক আছে, জিনজিরি কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আদর্শ, জীবন মাহাত্ম্য, মানবিকতা ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব, তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদিতা আদর্শে অন্যান্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রে
সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। মূল কথা হলো এটার মাধ্যমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যে চরিত্র ছিল, তিনি কেমন ছিলেন, সেগুলো কিন্তু মোটামুটি এখানে প্রকাশ পেয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন তারপরে আমি আগের মতোই বলেছি যে তোমাদেরকে অবশ্যই পড়ার পর যখন তোমরা একটা সৃজনশীলের আনসারে ভালো করে করতে পারবে, অবশ্যই যদি একটা সৃজনশীলের আনসার তুমি ভালো করে পড়তে পারো, তোমার জন্য এটাই যথেষ্ট। একটা সৃজনশীল প্রশ্ন যখন তুমি পরীক্ষার যখন তুমি গল্পটা বা কবিতাটা পড়ার পর একটা সৃজনশীল আনসার যে বইয়ের পিছনে থাকবে সেটার উত্তরটাই যদি শুধু একা কোনো জায়গায় গাইডে না দেখে লিখতে পারো, আশা করতে পারো যে তুমি এটা যদি পারো, তুমি পরীক্ষায় অবশ্যই কিন্তু শতভাগ আনসার করতে পারবে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট জীবনানন্দ দাশের যে কবিতাটা রয়েছে, সেই দিন এই মাঠ, ভেরি ইম্পর্টেন্ট একটা কবিতা। আমার কাছেও এই গল্পটা অর্থাৎ সেই দিন এই মাঠ কবিতাটা খুবই ভালো লাগে। আর আমার একজন প্রিয় কবি হলো জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ সম্পর্কে আমি একটু তোমাদের সাথে সংক্ষিপ্ত আকারে বলি, তোমরা তারপরে দাগিয়ে নিবে। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখানে আর একটা বোঝার বিষয় হলো 1899 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু 1899 খ্রিস্টাব্দে। তার মানে আমাদের একটু মনে রাখার একটা বিষয় আছে, আমরা সহজে মনে রাখতে পারবো কাজী নজরুল ইসলামের জন্মের সাথে মিল রয়েছে জীবনানন্দ দাশের জন্মে। এবং তার পিতার নাম ছিল সত্যেন্দ্র দাস এবং মাতা কুসুম কুমারী। তো এখানে আর একটা ইম্পর্টেন্ট দেখো, মা বাবার নাম তেমনভাবে তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু এটা আসতে পারে। তার মা জীবনানন্দ দাশের মা ছিল কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। তার মানে কি আমরা জানতে পারলাম জীবনানন্দ দাশের মাও ছিলেন একজন কিন্তু স্বভাব কবি, তিনিও কিন্তু কবি ছিলেন। ঠিক আছে, এখানে তার রূপসী এগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু দেখবা। বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্য কবি, নিম্নগ্ন চিত্ত। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি। পরীক্ষায় আসতে পারে যে আধুনিক জীবন চেতনার কবিকে, উত্তরটা হবে কিন্তু জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছিলেন 1954 সালে 14 অক্টোবর। জীবনানন্দ দাশ কলকাতা এক ট্রাম দুর্ঘটনায়, অর্থাৎ জীবনানন্দ দাশ কিন্তু একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে 54 সালে। তার মানে এখানে সবথেকে বেশি বোঝার বিষয় হলো কাজী নজরুল ইসলামের জন্ম এবং জীবনানন্দ দাশের জন্ম কিন্তু 1899 সালে হয়েছিল। এবং জীবনানন্দ দাশের মাতা কিন্তু ছিলেন একজন সভাকবি। এই দুইটা বিষয় কিন্তু বেশি ভেরি ইম্পর্টেন্ট। এবং তাকে কি বলা হয়, প্রকৃতিক রূপবৈচিত্র্য, অর্থাৎ তিনি আধুনিক জীবন চেতনার কবি কিন্তু জীবনানন্দ দাশ। ঠিক আছে, তো আমি একটু কবিতাটা বলি কারণ এই কবিতাটা খুবই ভালো লাগে, তোমরাও যখন পড়বে তোমাদের কাছেও কিন্তু ভালো লাগবে। দেখো আমি কবিতাটা একটু তোমাদের সাথে আবৃত্তি করে শোনাচ্ছি এবং কিভাবে তোমাদের পড়বে এবং কিভাবে তোমাদের আন্ডারলাইন করতে হবে কবিতাটা পড়ার পর বোঝাচ্ছি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিব স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এইসব গল্প বেছে রবে চিরকাল, এশিয়া ধুলো আজ বিবিলিন ছাই হয়ে আছে। তো এটা পড়ার পর তোমাদেরকে বুঝতে হবে যে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, জান এই নদী নক্ষত্রের তলে, পরীক্ষায় আসতে পারে এই নদী কিসের তলে, উত্তর হবে নক্ষত্রের তলে। এভাবে বুঝে তোমাদেরকে অবশ্যই দাগাতে হবে। যেমন এশিরিয়া কি, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এশিরিয়া কি, দেখো এখানে নিচে কিন্তু শব্দের অর্থগুলো দেওয়া আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এশিরিয়া ধুলো আজ, এটা বলতে কি বোঝায়, এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন বা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এটা থাকতে পারে, যে কারণে বলবো এটা একটু ভালো করে তোমরা শিখে নিবা এই শব্দের যে তোমাদের অর্থগুলো রয়েছে। এছাড়াও দেখো এখানে যদি আমি একটু তোমাদের এমসিকিউটা দেখাই, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি, উত্তরটা কিন্তু হবে চালতা ফুল। ঠিক আছে, এই দেখো চালতা, সচরাচর তোমরা এখানে খুঁজে পাচ্ছ। দেখো আমি চলে যাব বলে, দেখো এখানে চালতা ফুল কি আর ভিজবে না শিশির জলে, দেখো চালতা ফুল। ঠিক আছে, যখন তোমরা ভালো করে পড়বা তখন কিন্তু তোমরা খুব ইজিলি উত্তরগুলো দিতে পারবা। দেখো ঠিক আছে, এবং সেই দিন এই মাঠ, এই কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এখানেও পরীক্ষায় কিন্তু আসার মতো একটা বিষয়। আর আমি কি ছাই হয়ে গেছে, উত্তরটা বেবিলন ছাই হয়ে আছে। ঠিক আছে, তো যখন তুমি গল্পটা ভালো করে কবিতাটা পড়তে পারবা তখন কিন্তু এগুলোর উত্তর দিতে পারবা। আমি একটু আগে বলেছি এখনো বলছি, যখন তুমি এই ক খ গ ঘ এই চারটার উত্তর দিতে পারবা কোনো গাইড না দেখে, কারো সাহায্য না নিয়ে, যখন তুমি গল্প পড়ে এটা বা কবিতা পড়ে এটার উত্তরটা দিতে পারবা, তখনই কিন্তু তোমার বুঝতে হবে যে আমি এটা পারবো বা আমি শিখে ফেলেছি। তো যাবো আমি তোমার দেশে, যা জসীমউদ্দিনের ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের পরীক্ষায় থাকবে আমি যেটা বলতে পারি।
100% গ্যারেন্টি দিলাম এটা তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে। বাংলা কিন্তু আসলে কোনো সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তোমাদের 4টা গল্প 4টা কবিতা, এই 4টা গল্প 4টা কবিতা যে ভালো করে পড়বে তার কিন্তু কোনো সাজেশনের প্রয়োজন নাই। যে ভালো করে 4টা গল্প 4টা কবিতা পড়তে পারবে তার জন্য 100তে 100 পরীক্ষা আনসার করতে পারবে। তো 100তে 100 নাম্বার তো তোমাদের কখনোই দিবে না, হয়তো তোমরা কিন্তু 95-90 মার্ক কিন্তু ধরতে পারো, কম হলেও 85 থেকে 90 মার্ক কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। তো এখানে দেখো জসিমউদ্দিন সম্পর্কে আমি একটু বলি, তোমরা এটা ভালো করে দাগিয়ে পড়ে নেবে। তো জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালে, ঠিক আছে। তো জীবনানন্দ দাশ কিন্তু আমাদের বাংলাদেশের পল্লী কবি নামে তিনি কিন্তু খ্যাত, ঠিক আছে। তার যে নকশিকাঁথা মাঠের জন্য কিন্তু জসিমউদ্দিন কিন্তু বাংলাদেশে বা বিশ্বের মধ্যে কিন্তু পরিচিত লাভ করে আছে। তার নকশিকাঁথার মাঠ কাব্য বিভিন্ন দেশে ভাষায় অনুদিত হয়েছে, মানে বিভিন্ন দেশের ভাষায় কিন্তু সেটা ট্রান্সলেশন হয়েছে। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যটি একটু মনে রাখবা, নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর হাসু, 1 পয়সার বাঁশি, মাটির কান্না ইত্যাদি, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা তা না হলে আরও বেশি লং হয়ে যেতে পারে, ঠিক আছে। আর তোমরা যদি আমাকে জানাও কমেন্টে যে তোমাদের প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা কবিতা আলাদা আলাদাভাবে সুন্দর করে বোঝানোর, সেভাবেও বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা কমেন্টে জানাবে, যদি কমেন্ট বেশি পড়ে আমি জানানোর চেষ্টা করব। এছাড়াও যদি তোমাদের কিছু আরও বিস্তারিত কিছু তোমরা জানতে চাও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি তোমরা জানতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমাদের যে পরীক্ষা আসছে সামনে, সে পরীক্ষার প্রত্যেকটা সাজেশানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, নজর রেখো আমার ইউটিউব চ্যানেলে, ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষার সাজেশনে পাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মতো। তো পাঠ পরিচিতিটা একটু দেখবা, এই কবিতাটা পড়ার পর যেভাবে বলছি শব্দার্থ টিকা পাঠ পরিচিতিটা দেখবা। তো যাবো আমি তোমার দেশে কবিতাটি কবি জসিমউদ্দিনের ধানক্ষেত কাব্য থেকে সংকলিত হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বারবার পরীক্ষায় আসে, এর আগেও বহুবার এসেছে। যে যাবো আমি তোমার দেশে কবিতাটি কবি জসিমউদ্দিনের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে ধানক্ষেত কাব্য থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে যে কবিতাটা রয়েছে আমার দেশ কবিতা রয়েছে সুফিয়া কামালের, ঠিক আছে। আমরা অলরেডি তোমাদের সাথে 4টা গল্প নিয়ে আলোচনা করেছি, 3টা পদ্য নিয়ে অলরেডি আলোচনা করে, দুঃখিত 4টা গদ্য নিয়ে আলোচনা করে ফেলেছি এবং 3টা কবিতা নিয়ে অলরেডি আলোচনা করেছি। সর্বশেষ কবিতা আমার দেশ, এই 4টা কবিতা। তো আমার দেশ সুফিয়া কামাল লিখেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কবিতা, তোমাদের পরীক্ষায় এটা থেকেও একটা সৃজনশীল থাকবে, যেহেতু মাত্র 4টা কবিতা 4টা গল্প, তো তোমাদের এখান থেকে থাকবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষাতে যেহেতু তোমাদের 8টা সৃজনশীল পরীক্ষাতে থাকে, তার মধ্যে তোমাদের 5টার আনসার দিতে হয়, যে কারণে বলবো যে যেহেতু 4টা গল্প 4টা কবিতা, এই 4টা গল্প 4টা কবিতা ভালো করে পড়ো, এখান থেকে তোমরা 100% গ্যারেন্টি দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এখান থেকেই শতভাগ কমন পাবে। এছাড়াও পরীক্ষার আগে আমি তোমাদেরকে আরও শর্ট করে সাজেশন তৈরি করব, যে সাজেশনগুলো পড়লে অবশ্যই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আমার সাজেশনটা যদি ফলো করো পরীক্ষার আগে, পরীক্ষার 4-5 দিন আগে সেটা তোমরা পাবে। তো সুফিয়া কামাল সুফিয়া কামাল 1911 সালে 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আমি একটু এটার লেখক পরিচিতিটা পড়ি, তোমরা একটু ভালো করে দেখো। 52-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধে এবং পরবর্তীকালে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা রাখেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে দাগিয়ে নাও। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকে তার কবিতা লেখার হাতে করি এবং তার কবিতা সমসাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার কবিতার ভাষা সহজ সরল, ছন্দ মানে সুফিয়া কামাল খুব সহজ সরল ভাষায় তিনি কবিতা লিখছেন, এগুলো ভালো করে দেখবা। এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে, মহীশূর নারী মৃত্যুবরণ করেন, ঠিক আছে। এগুলো দেখবা একটু ভালো করে, তারপর কিন্তু পারবা। তো তোমরা একটু কষ্ট করে বইটা পড়ে নিবা, ঠিক আছে। সুফিয়া কামালের যে কবিতাটা রয়েছে আমার দেশ, সেটাও ভালো করে দেখে দিবা। আমি যেভাবে বলেছি, যেভাবে তোমাদেরকে বলেছি পড়তে, সেভাবে যদি পড়ো অবশ্যই তোমরা কিন্তু বাংলাতে অবশ্যই A+ পাবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের পরীক্ষার সকল সাজেশন পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশায় ব্যক্ত করে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।